नमो ओं विष्णुप्रदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमाचार्य प्रदाय निताय कृपा प्रदायिने गौरकथामोदय नगर ग्राम तारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय पतित पावन गुरु महाराज की जय, श्रील प्रभुपाद की जय, निताई कौशिकनाथ प्रेमानंदे हरि हरि हरे कृष्ण। যাই হোক, আমি আনুষ্ঠানিকভাবে ওনার কাছ থেকে বাংলা শিখেছিলাম। তিনি আমাকে একটি সার্টিফিকেট দিয়েছিলেন যে আমি বাংলা পড়তে, লিখতে এবং বলতে জানি। আমি বলবো যে উনি সার্টিফিকেট দেওয়ার ব্যাপারে কিছুটা উদারতাই ছিলেন বটে, কিন্তু তা আমাদের উদ্দেশ্য পূরণ করেছিল। আমি লিখতে পারতাম, কিন্তু লেখায় ধীর গতি ছিলাম, আর চলার মতো পড়া এবং বলাটা আয়ত্তে ছিল। তিনি মিথ্যা বলেননি, আমি কেবল লেখার ক্ষেত্রেই কিছুটা মন্ত্র ছিলাম। আমি সেই আবশ্যকতাগুলো পূরণ করলাম, আর তারপর আমাকে 5 বছর ভারতে থাকতে দেওয়া হয়েছিল। তারপর আমি নাগরিকত্বের জন্য আবেদন করতে পেরেছিলাম। সেই সময়ে দ্বৈত নাগরিকত্ব ব্যবস্থা ছিল না, কোনো পিআইও বা ওসিআই কার্ড বা এরকম কিছু ছিল না। তাই ভারতের নাগরিকত্ব পেতে আমাকে আমার আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করতে হয়েছিল। কিছুদিনের জন্য রাষ্ট্রহীন জাতীয়তার রাষ্ট্র ছাড়া মানুষ হয়েছিলাম। চিন্ময়। যখন এসব ঘটছিল, জয়পতাকা স্বামী গুরু মহারাজ তখন কলকাতার মন্দির অধ্যক্ষ হলেন। মায়াপুর এবং কলকাতা শহরের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে সব মিলিয়ে বছরে কমপক্ষে 11 বার সেই সময়কার গভর্নিং বডি কমিশনার শ্রীল তমাল কৃষ্ণ মহারাজ তাকে বারবার ব্যবস্থাপনা থেকে সরাতেন, আর প্রভুপাদ বারবার তাকে পুনর্বহাল করতেন। জয়পতাকা স্বামী স্মৃতিচারণ করে বলেন, আমাদের মধ্যে ছিল যশোদানন্দন, রেবতীনন্দন, যমুনা, পঞ্চদ্রাবিড় এবং আরও অনেকে। এরা সবাই ছিলেন অত্যন্ত শক্তিশালী ব্যক্তিত্ব। তাদের মধ্যে অনেকেই ভবিষ্যতে গুরু ও নেতা হবার মতো, এবং তাদের নিয়ন্ত্রণ করার কেউ ছিল না। এমনকি সেই দিনগুলোতেও তারা অনেক শক্তিশালী মতামত রাখার মতো উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। তাই মন্দির প্রেসিডেন্ট হওয়ায় তখন খুব কঠিন একটা ব্যাপার ছিল। জিবিসি জানতো না যে কি করা উচিত, এইভাবে করবে নাকি ওইভাবে করবে। তাই প্রভুপাদ আবারও আমাকে প্রেসিডেন্ট করলেন। তিনি বললেন, আমি কখনো পরিবর্তন চাইনি, আমি এখন খুশি যে তুমিই আবার প্রেসিডেন্ট হয়েছ। ভারতবর্ষে ব্যবস্থাপনা করা ছিল কঠিন ব্যাপার, বিশেষ করে যখন এক ঝাঁক তরুণ আমেরিকানরা বিদেশ বিভুঁইয়ে অসম্ভব পরিস্থিতিকে কাজ করার মতো উপযোগী পরিবেশ করে তোলে। সেখানে একটা আন্দোলনকে স্থাপিত করতে চেষ্টা করেছে। জয়পতাকা স্বামী একটি উদাহরণ স্মরণ করে বলেন, যদিও আমরা ট্যাক্সি করে যেতে পারতাম, সেখানে আমরা ট্রামে চড়ে যেতাম। ট্যাক্সি ছিল 1 টাকা কি 2 টাকা, আর ট্রাম ছিল 5 পয়সা করে। প্রভুপাদ বলতেন, হিসেব করে খরচ করো, অর্থ অপচয় করো না, ট্রামে করে যাও। একজন ভক্ত, মনে হয় পঞ্চদ্রাবিড় ছিল, ও ট্যাক্সির জন্য পয়সা চাইল। আমি উত্তর দিলাম, প্রভুপাদ বলেছেন আমরা যেন ট্রামে করে যাই। তারপর সে বলল, আমার অসুস্থ লাগছে, দই কেনার জন্য কিছু টাকা দিন। ঠিক আছে, আমি তাকে দই কেনার জন্য টাকা দিলাম। কিন্তু টাকা নেওয়ার অনুরোধের পর যখন সে দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিল, আমাকে টাকাগুলো এক ঝলক দেখিয়ে বলল, আমি এখন ট্যাক্সি নিতে যাচ্ছি। সে এমনটা বলতেই আমি ছুটে গিয়ে ওর থেকে টাকাটা খপ করে নিয়ে নিলাম। এটা তার জন্য অপ্রত্যাশিত ছিল। তাকে মিথ্যা অহংকার পেয়ে বসল। তারপর সে আমার হাতটা ধরে কামড়ে দিল, ছাড়ছিলই না। 14 বছর ধরে সেই কামড়ের দাগ আমার হাতে ছিল। সে কামড়েই যাচ্ছিল আর আমাকে ছাড়ছিলই না। শেষে আমি ব্যথা পাচ্ছিলাম, তাই ওকে একটা ঘুষি মারলাম। এর আগে বা পরে আমি কোনো দিন কোনো ভক্তকে ঘুষি মারিনি, কিন্তু সে আমাকে কামড় দিচ্ছিল আর আমি বুঝতে পারছিলাম না কি করব। ঘুষি মারার পর আমাকে ছেড়ে দেয়। তারপর তারা প্রভুপাদের কাছে টেলিগ্রাম পাঠায়, জয়পতাকা স্বামী গুরু মহারাজ ভক্তদেরকে প্রহার করছে। প্রভুপাদ উত্তর পাঠালেন, ঠিক আছে। জয়পতাকা স্বামীকে বরখাস্ত করা হলো। তারপর মনে হয়
গিরিরাজ মহারাজ কি ভবানন্দ হবে, যাকে আমার স্থানাভিষিক্ত করা হলো। সেটি ছিল 11তম বার যেবার প্রভুপাদ আমাকে সরিয়েছিলেন। তারপর কয়েকদিন বাদে প্রভুপাদ এলেন এবং তিনি আমার থেকে পুরো ব্যাখ্যা শুনলেন। আমার হাতে কামড়ের চিহ্ন দেখে বললেন, ঠিক আছে। তারপর তিনি আমাকে মায়াপুর পাঠিয়ে দেন। এইভাবে আমাকে মায়াপুরে পাঠানো হয়েছিল। প্রভুপাদ আপনাকে কোনো একটা জায়গায় রাখুন কিংবা অন্য কোথায় পাঠিয়ে দিন, তা সম্পূর্ণই মঙ্গলজনক। প্রচারই নির্যাস। কলকাতার একদিন সকাল 10টার দিকে জয়পতাকা স্বামী গুরু মহারাজ বারান্দায় বসে প্রতিদিনের মতো 32 মালা জপ করছিলেন। প্রভুপাদ হেঁটে তার কাছে এলেন, জিজ্ঞাসা করলেন, কি করছো তুমি? আমি 32 মালা জপ করছি। শিলা প্রভুপাদ, তিনি ভেবেছিলেন প্রভুপাদ তাকে প্রশংসা করবেন। ওহো, খুব ভালো, খুব ভালো। কিন্তু তার পরিবর্তে তার গুরু মহারাজ বললেন, তুমি 16 মালা জপ করো এবং বাকি সময়টা বাইরে গিয়ে প্রচার করো। তুমি যদি প্রচার না করো তাহলে কে তা করবে? ব্যক্তিগত পারমার্থিক জীবন অনুশীলন এবং প্রচার, এই দুয়ের মধ্যে কোনটি কৃষ্ণ ভাবনামৃতের সার, তা নিয়ে একটা টানাপোড়েন ছিল। এই পন্থাটিকে অন্যদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াটাও সেই পন্থারই একটি অঙ্গ, কেন্দ্রীয় অংশ। প্রভুপাদ সবসময় চাইতেন যেন তার শিষ্যরা এই বিষয়ে সচেতন থাকে। ব্যক্তিগত আচরণের প্রতি আনুগত্য এবং অন্যায়ের কাছে এই আচরণ চর্চা পৌঁছে দেওয়ার মধ্যে এক ধারাবাহিক ছন্দ। বিশাল মানব সমাজের জন্য তার যে অনুকম্পা, সেই থেকেই তার শিষ্যদের প্রচার করার জন্য এই স্বনির্বন্ধ অনুরোধের জন্ম। তিনি শিখিয়েছিলেন যে মানুষেরা পারমার্থিক জ্ঞানের অভাবে ভুগছে এবং তাই তিনি বৈদিক প্রজ্ঞা বা পারমার্থিক সত্যটি তাদের প্রদান করতে এতটা উৎকণ্ঠিত ছিলেন। পাশাপাশি তার এই দৃঢ় বিশ্বাসও ছিল যে এই প্রচার আন্দোলনে তার শিষ্যরা তাদের নিজ নিজ অনন্য সাধারণ গুণাবলীকে কাজে লাগাতে পারবে। তিনি বিশ্বাস করতেন যে তার শিক্ষাবলীকে অনুসরণ করার ফলস্বরূপ লব্ধ পারমার্থিক জ্ঞান ও পাশ্চাত্য সংস্কৃতির যুগপৎ আশীর্বাদ ও অভিশাপ। প্রযুক্তিগত উন্নয়নের দ্বারা তারা অনেক অলৌকিক ব্যাপার সম্পাদন করতে পারবেন। এই বিষয়টিকে আরও গুরুত্ব সহকারে বোঝাতে গিয়ে তিনি অনেক সময় অন্ধ ও পঙ্গুর উপমা দিতেন, যাতে বলা হয়েছে যে কিভাবে দুজন ব্যক্তি তাদের নিজ নিজ অক্ষমতাগুলিকে জয় করার জন্য পারস্পরিক সহযোগিতা করতে পারে। এর ধারণা খ্রিস্টান যুগের শুরুর দিকের গ্রিক উৎস থেকে পাওয়া গেলেও এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার এমনকি হেগেল এবং তালমুদ এর মধ্যেও আরও বিভিন্ন ধরনের ভাষ্য দেখা যায়। হে গোবিন্দ রাখ শরণ, আব তো জীবন